আজ আমি আপনাদের কোনো গল্প শোনাবো না। আজ কথা বলবো দিল্লির সেই অদৃশ্য রিমোট কন্ট্রোল এবং 10 জনপদের সেই রহস্যময় রানীকে নিয়ে, যার আসল নাম অ্যান্টোনিয়া মাইনো। আপনারা চেনেন সোনিয়া গান্ধী নামে। প্রিয়াঙ্কা গান্ধী শ্বশুরও সাক্ষাৎকারে তাকে ইতালিয়ান মাফিয়া বলেছিলেন। আর এই কথা বলার কয়েকদিন পরেই প্রিয়াঙ্কার শ্বশুরের লাশ উদ্ধার হয় একটা হোটেলে। কোনো ময়না তদন্ত হয়নি। আপনার চোখে সোনিয়া গান্ধী ভারতীয় নাকি ইতালিয়ান? জানান কমেন্ট করে। সোনিয়া গান্ধী এই দেশের কোনো সাংবিধানিক পদে বসেননি, কোনো দিন তিনি প্রধানমন্ত্রী হননি, কিন্তু কংগ্রেসের ক্ষমতার ভরকেন্দ্র প্রথম থেকে আজ পর্যন্ত তাঁর হাতেই রয়েছে। একে একে রহস্যজনকভাবে প্রাণ হারিয়েছেন রাজীব গান্ধীর সমসাময়িক সব হেভিওয়েট নেতারা। কখনো প্লেন ক্রাশ, কখনো পথ দুর্ঘটনা, আবার কখনো ফ্যানের সাথে ঝুলন্ত লাশ। প্রিয়াঙ্কা গান্ধীর শ্বশুরবাড়ির একের পর এক সদস্যের রহস্য মৃত্যু হয়েছে। এরপরেই প্রিয়াঙ্কা গান্ধীর শ্বশুর বলে ওঠেন, আই ডোন্ট স্কেয়ার্ড অফ এনি ইটালিয়ান মাফিয়া, মানে আমি কোনো ইতালিয়ান মাফিয়াকে ভয় পাই না। তারপর মৃত্যু হয় প্রিয়াঙ্কা শ্বশুর রাজেন্দ্র বর্রারও। কেন প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাওয়ের মৃতদেহকে কংগ্রেস কার্যালয় পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি? কোন অদৃশ্য হাত আটকে দিয়েছিল সঞ্জয় গান্ধী বা নরসিমহা রাও সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাজেশ পাইলটের পোস্টমর্টেম রিপোর্ট? ইতিহাসের পাতা থেকে ছিঁড়ে ফেলা সেই হার হিম করা রাজনৈতিক ধারাবাহিকতা আজ আপনাদের সামনে আনবো, যা শুনলে ক্ষমতার অলিন্দে থাকা এই ম্যাডামের আসল রূপ দেখে আপনার গা শিউরে উঠবে। পুরো সত্যিটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। 25শে ফেব্রুয়ারি 1968। এই তারিখটি কি কারো মনে আছে? এটা এমন কোনো তারিখ নয় যে এই দিন বিরাট কোনো ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, কিন্তু এটা রাজনৈতিক ঘটনা প্রবাহের একটা ধারাবাহিকতা, তাই এটা জানা খুব দরকার। 1968 সালের 25শে ফেব্রুয়ারি রাজীব গান্ধীর বিয়ে হয়েছিল। আপনার মনে হতে পারে যে রাজীব গান্ধীর বিয়ের সাথে আমাদের কি সম্পর্ক, সেটাই বলবো। 1970 সালের 19শে জুন এই বিয়ের মাধ্যমে দেশের এক মহান বিজ্ঞানী জন্ম নিয়েছিলেন, যিনি আলু থেকে সোনা বানান। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। তিনি 56 বছর বয়সে আজও কংগ্রেসের যুব নেতা। আর তারপর 1972 সালের 12ই জানুয়ারি আরও একজন জন্ম নিয়েছিলেন। বিগত 50 বছরে তার মাত্র দুটি বৈশিষ্ট্য দেখা গিয়েছে। এক, তার নাক ইন্দিরা গান্ধীর সাথে মেলে, এবং দুই, তার চুল ইন্দিরা গান্ধীর সাথে মেলে। তিনি যখন জন্ম নেন তার নাম রাখা হয় প্রিয়াঙ্কা গান্ধী। আমি যে বিষয়টি আপনাদের সামনে রাখতে চাই তার ধারাবাহিকতা বজায় রাখার জন্যই আমি এই কথাগুলোকে বললাম। 1974 সালের 23শে সেপ্টেম্বর সঞ্জয় গান্ধীর বিয়ে হয়। 1980 সালে 13ই মার্চ জন্ম হয় বরুণ গান্ধীর। 22শে জুন 1980 সেদিন সঞ্জয় গান্ধী প্রতিদিনের মতো সকাল সকাল বের হয়ে যান এবং সফদরজং ফ্লাইং ক্লাবে যে বিমানটি তিনি ওড়ান সেটিকে উড়িয়ে নিয়ে যান। তারপর সেটির ইঞ্জিন কিভাবে যেন নষ্ট হয়ে যায় এবং ওই দুর্ঘটনায় সঞ্জয় গান্ধীর মৃত্যু হয়। এত বড় এত গুরুত্বপূর্ণ একজন মানুষ মারা গেলেন, যিনি একাই ইন্দিরা গান্ধীকে পুনরায় ক্ষমতায় বসিয়েছিলেন। আজ পর্যন্ত তার কোনো পোস্টমর্টেম রিপোর্ট আসেনি। কেন? কেউ কি আটকে রেখেছিল? 1982 সালের 28শে মার্চ 2 বছর বয়সী বরুণ গান্ধীর সাথে মেনকা গান্ধীকে সফদরজং এনক্লেভ বা সফদরজং রোড, যেখানে প্রধানমন্ত্রী থাকতেন, সেই বাড়ি থেকে ঘাট ধরে রাস্তায় বের করে দেওয়া হয়। 31শে অক্টোবর 1984 সকাল 9:30টায় শ্রীমতী ইন্দিরা গান্ধীর একটা সাক্ষাৎকার নির্ধারিত ছিল, যা একটা বিদেশি মিডিয়া নিতে এসেছিল। বাড়ি থেকে কেউ একজন ফোন করে বলেছিল যে ম্যাডাম 15 মিনিট পরে আসবেন। এই ফোনটা কে করেছিল, কেন করা হয়েছিল, কেউ জানে না। সাক্ষাৎকারটা 15 মিনিট দেরি হয়ে গেল। শ্রীমতী ইন্দিরা গান্ধী বাড়ি থেকে বের হলেন এবং তাকে হত্যা করা হলো। গল্প এখানেই শেষ নয়। হত্যার পর তার বাড়ির সবচেয়ে কাছে যে হাসপাতালটি ছিল সেখানে না নিয়ে গিয়ে এমন একটা হাসপাতালে নিয়ে যাওয়া হলো যা তার বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল, এবং সেখানে গিয়েও পেছনের দরজা দিয়ে নিয়ে যাওয়া হলো, যে দরজায় তালা লাগানো ছিল। তারপর আবার তাদের ফিরিয়ে আনা হলো। ওই 2-3 জন মানুষ কারা ছিল যারা তাকে নিয়ে গিয়েছিল? প্রশ্ন আরও জাগে,
31শে অক্টোবরেই ইন্দিরা গান্ধীর দাহ সংস্কার হওয়ার আগে রাতারাতি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়ে ফেললেন রাজীব গান্ধী। এর পরের ঘটনা 1991 সালে নির্বাচনী জনসভায় ব্যস্ত রাজীব গান্ধী। প্রতিটি জনসভাতেই ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, কিন্তু কেন শ্রী পেরম্বদুপুরেই ছিল নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি? আর সেখানেই ঘটল রাজীব গান্ধীর হত্যাকাণ্ড। 21শে মে হত্যা হলো, আর 21শে জুনের মধ্যে রাজীব গান্ধী ফাউন্ডেশন তৈরি হয়ে গেল, যার মাথায় বসলেন সোনিয়া গান্ধী। এই ফাউন্ডেশনের মধ্যে পি চিদম্বরমের মতো মহান কৃষকও উপস্থিত আছেন, যিনি দুনিয়াকে এক নতুন আলো দেখিয়েছেন। কোন পাগল বলে যে চাষবাস শুধু খেতেই করতে হয়, জমিতেই করতে হয়? উনি টবের মধ্যে 9 কোটি টাকার ফুলকপি চাষ করেছেন। এটা আমি বলছি না, উনি নিজের হলফনামায় এটা লিখেছেন। উনিও সেই ট্রাস্টেরই সদস্য। আর একজন যিনি বিদেশে কংগ্রেসের কাজ চালান, যিনি মিটিং ঠিক করেন এবং যার কথা প্রায় মাঝে মাঝে সামনে আসে, তিনিও ওই ট্রাস্টেরই সদস্য। আমি শ্যাম পিত্রদার কথা বলছি। এবার 2000 সালের 21শে জুনের একটা ঘটনা বলবো। দেশের এক মেধাবী যুবক, যিনি এয়ারফোর্সের স্কোয়াড্রন লিডার ছিলেন, তিনি রাজনীতি করার জন্য চাকরি ছেড়ে চলে এসেছিলেন। তিনি রাজেশ পাইলট। নরসিংহ রাও সরকারের আমলে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি। দিল্লি থেকে গাড়ি নিয়ে বের হন একদিন। রাজস্থানের জয়পুরের কাছে ওর গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং তাতে রাজেশ পাইলটের মৃত্যু হয়। আজ পর্যন্ত তার কোনো পোস্টমর্টেম রিপোর্ট আসেনি কেউ কি হত্যা করিয়েছিল তাকে। প্রসঙ্গত রাজস্থানেও সেই সময় ছিল কংগ্রেসের সরকার। আপনাদের জানিয়ে রাখি, 2004 সালের 23শে ডিসেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং কংগ্রেসের প্রাক্তন সভাপতি পিভি নরসিংহ রাও যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তার মৃতদেহ 24 আকবর রোডের মূল কংগ্রেস কার্যালয়ের ভেতরে নিয়ে যেতে দেওয়া হয়নি। কে আটকেছিলেন তাকে? এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আপনারা। 1997 সালে প্রিয়াঙ্কা গান্ধীর বিয়ে উত্তরপ্রদেশের মোরাদাবাদের একটি সাধারণ পরিবারের সাথে হয়, যারা পিতলের বাসনপত্র তৈরির কাজ করত। পাত্রের নাম রবার্ট বাদ্রা। পিতা হিন্দু এবং মা বিদেশি খ্রিস্টান। বিচ্ছেদ হয়ে গিয়েছিল রবার্ট বাদ্রার মা বাবার। 2001 সালে 16 এপ্রিল রবার্টের বোন মানে প্রিয়াঙ্কা গান্ধীর ননদ গাড়ি নিয়ে দিল্লি থেকে বের হন। রাজস্থানের আজমিরের আলোয়ারের কাছে একটা ছোট তহসিল আছে, যাকে বেহেরুর বলা হয়। সেখানেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় রবার্টের বোনের। আজ পর্যন্ত কোনো পোস্টমর্টেম হয়নি, কোনো এফআইআরও হয়নি। তখনও রাজস্থানে কংগ্রেসেরই সরকার ছিল। 30শে সেপ্টেম্বর 2001 এই দেশের একজন মেধাবী নেতা, রাজপরিবার থেকে আসা শিক্ষিত মানুষ, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী ছিলেন মাধবরাও সিন্ধিয়া। চ্যাটার্ড প্লেনে ওঠেন তিনি। দিল্লি থেকে সেটা ওড়ে এবং উত্তরপ্রদেশের সীমান্ত পার হতেই ময়নপুরি নামের একটা জায়গা আছে, তার উপর একটা বিস্ফোরণ হয় এবং মাধবরাও সিন্ধিয়ার মৃত্যু হয়। আজ পর্যন্ত এই ঘটনা নিয়ে একটাও তদন্ত কমিটি গঠন করা হয়নি। প্রিয়াঙ্কা গান্ধীর দেওর, যার নাম রিচার্ড বাডরা, 2003 সালে তার রহস্য মৃত্যু হয়। আপনাদের মধ্যে অনেকেই দিল্লি গিয়ে থাকবেন। দিল্লিতে গ্রিন পার্ক নামের একটা জায়গা আছে। সেই গ্রিন পার্কে একটা মেট্রো স্টেশনও রয়েছে। ওখানে একটা মার্কেট আছে, একদম সাধারণ মধ্যবিত্ত ধরনের মার্কেট। সেখানে ছোটোখাটো জিনিসপত্র পাওয়া যায়। সেই মার্কেটের একটা ছোট ঘর, 6x6 বা 10x10 ঘর ধরে নিন, সেখানেই রবার্ট বাডরার ভাই রিচার্ডের ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ফ্যানের সাথে। এই নিয়ে কোনো খবর শুনেছিলেন কখনো আপনারা? কখনো শুনেছেন যে এমনটা কিছু হয়েছে? কেউ এই নিয়ে কখনো প্রশ্নও তোলেনি। এই ঘটনার পর দেশের একজন নামকরা সাংবাদিক, যার গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না, তার নাম ছিল বিনোদ মেহতা। তিনি আউটলুক নামের একটা ম্যাগাজিন বের করতেন। উনি কিছুটা কংগ্রেস ঘেঁষা ছিলেন, কিন্তু উনি খবরের সাথে কখনো কোনো কারচুপি করতেন না। রিচার্ড বাডরার সুইসাইডের পর ওর হয়তো কিছু একটা খটকা লেগেছিল। উনি রিচার্ডের বাবা রাজেন্দ্র বাডরাকে নিজের অফিসে ডেকে একটা ইন্টারভিউ নেন। এখনও ইন্টারনেটে ওই সাক্ষাৎকার উপলব্ধ আছে। সেই ম্যাগাজিনের ইন্টারভিউয়ের হেডলাইন কি ছিল জানেন? সেই ইন্টারভিউয়ের হেডলাইন ছিল, আই ডোন্ট স্কেয়ার্ড অফ এনি ইটালিয়ান মাফিয়া। এর মানে হলো, আমি কোনো ইটালিয়ান মাফিয়াকে ভয় পাই না। এটা রাজেন্দ্র বাডরার ইন্টারভিউয়ের হেডলাইন ছিল। ওর ওই ইন্টারভিউ দেওয়ার মাত্র কয়েকদিন পর একটা হোটেলে রাজেন্দ্রর মৃতদেহ উদ্ধার হয়। এটা নিয়েও না কোনো খবর হলো, না কোনো তদন্ত হলো। এইভাবেই ওই পরিবারের ধারাবাহিক মৃত্যু হতে থাকলো। কিন্তু সেই পরিবারে একজন মহিলা এখনও জীবিত আছেন। জানেন তিনি কে? রবার্টের মা, এবং তিনি ভারতীয় নন। তিনি ছাড়া পুরো বংশটাই শেষ হয়ে গেল। আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করা নেই যে কিভাবে এটা হলো।
সোনিয়া গান্ধী তো প্রধানমন্ত্রীও ছিলেন না, উনি তো কিছুই ছিলেন না। তা সত্ত্বেও রাজীব গান্ধীর খুনের তদন্ত আজও শেষ হলো না। যারা রাজীব গান্ধীকে হত্যা করেছিল তাদের উনি ক্ষমা করে দিলেন। সুপ্রিম কোর্ট চুলোয় যাক, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর হত্যা হয়ে গেছে তাও চুলোয় যাক, উনি ক্ষমা করে দিলেন তো ওদের ছেড়ে দেওয়া হলো। এই সমস্ত ঘটনাগুলো কেউ জানলও না আর কেউ পড়লও না। আপনারা কি মনে করেন, এই সমস্ত মৃত্যুর পেছনে কি সত্যিই কোনো নিখুঁত নকশা বা অদৃশ্য কোনো ইতালীয় কানেকশন কাজ করছিল, নাকি এগুলো কেবলই ইতিহাসের পাতায় ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন কাকতালীয় ঘটনা মাত্র? রাজেন্দ্র বার্ডার সেই শেষ আরতি, আই ডোন্ট স্কেয়ার্ড অফ এনি ইটালিয়ান মাফিয়া, এটা কিসের ইঙ্গিত দিচ্ছিল? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের এই অনুসন্ধানী লড়াইকে আরও বেশি শক্তিশালী করবে। আর যদি মনে হয় আজকের এই পর্বটি আপনাদের সামনে এমন কিছু তুলে ধরতে পেরেছে যা এর আগে কোনো মেইনস্ট্রিম মিডিয়া দেখানোর সাহস করেনি, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার পরিচিত সব মহলে শেয়ার করে এই সত্যটাকে ছড়িয়ে দিন। আর হ্যাঁ, ক্ষমতার আড়ালে থাকা এইরকম আরও সব হাড় হিম করা রাজনৈতিক ও ঐতিহাসিক সত্যের ব্যবচ্ছেদ দেখতে এখনই মাধ্যম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ পর্ব আপনার মিস না হয়ে যায়। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।